হ্যালো ভিউয়ার্স, আজকের টপিক ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাব সেটা হচ্ছে ভ্যাকসিন এবং ইমিউনাইজেশন। ইমিউনাইজেশনের মাধ্যমে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে হয় এবং ভ্যাকসিনের তার উপকারিতা, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্লিজ ভিউয়ার্স, এটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজকের টপিক ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন। প্রথমে ভ্যাকসিন এবং ইমিউনাইজেশন বলতে গেলে যেটা প্রথম জানতে হবে সেটা হলো ইমিউনিটি কী, ইমিউনিটি কীভাবে হয়, ইমিউনিটি কীভাবে ডেভেলপ হয়, আমাদের শরীরে কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা রোগের সাথে লড়াই করে আমাদের শরীরকে ঠিক রাখে, সেটা নিয়ে যে পড়াশোনা সেটা হচ্ছে ইমিউনোলজি। সেই ইমিউনোলজি নিয়ে আমরা কিছুটা বলবো। তার সঙ্গে ফার্স্ট যেটা জানতে হবে, হোয়াট ইজ ইমিউনিটি। ফার্স্ট, হোয়াট ইজ ইমিউনিটি। ইমিউনিটি কি? ইমিউনিটি হচ্ছে প্রাণীদের ভূমিষ্ঠ রোগ জীবাণু যেগুলো শনাক্ত করে তার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, সেটাকে বলা হয় ইমিউনিটি। ইমিউনিটি ফার্স্ট আমাদের যে শরীরে তৈরি হয় সেটাকে আমরা সাধারণত প্রথম এবং দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি ইনেট ইমিউনিটি, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। ইনেট কথাটা হচ্ছে ইনবর্ন, জন্মগত হচ্ছে ইনবর্ন, জন্ম থেকে আমরা এটা প্রাপ্ত হয়। জন্মের পর থেকে আমাদের শরীরের প্রথম যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি। আর অ্যাকোয়ার্ড হচ্ছে অর্জিত। যখন কোনো কারণে জন্মগত ইমিউনিটি বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন ফেল করে তখন হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, সেটা অ্যাকোয়ার্ড অর্জিত, যেটা অর্জন করে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এবার দুটি স্তর। প্রথম যে এটা হচ্ছে ইনেট ইমিউনিটির মধ্যে দুটো লাইন আছে। একটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম, তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে সেকেন্ড লাইন। ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন। এই ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজমের পর এই দুটো যখন ফেল করে তখন হচ্ছে থার্ড লাইন ডিফেন্স মেকানিজম। ঠিক আছে, প্রথম হচ্ছে ফার্স্ট, তারপর হচ্ছে সেকেন্ড, তারপর থার্ড। তাহলে প্রথম এবং দ্বিতীয় সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি, মানে জন্ম থেকে প্রাপ্ত ইমিউনিটি, যেটা আমরা প্রথমে লড়াই করে জীবাণুর পক্ষে। প্রথম ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজমে ফেল করলে সেকেন্ড লাইন হলে থার্ড লাইন, পরপর একটা সিস্টেমেটিক পদ্ধতিতে আমাদের শরীরকে লড়াইটা করতে থাকে। তাহলে এবার যেটা দেখব, ফার্স্ট লাইনের মধ্যে কি হচ্ছে। ফার্স্ট লাইনে প্রথমে কি হয়? ফার্স্ট লাইনে যেগুলো হয় ডিফেন্স মেকানিজম, ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে সাধারণত স্কিন, মিউকাস, স্কিন, তারপর হচ্ছে মিউকাস, তারপর হচ্ছে তোমার অ্যাসিড, HCl, যেমন পাকস্থলীতে আছে HCl অ্যাসিড, তারপর হচ্ছে ঘাম, সোয়েট, ঘামের মাধ্যমে। এই সবগুলো আমাদের ফার্স্ট ডিফেন্স করে। এখানে কি আছে? বিভিন্ন অ্যাসিড আছে, লাইসোজাইম, এনজাইম আছে, লালা, স্যালিভারি গ্ল্যান্ড, বিভিন্ন, এরা ওটা ফার্স্ট ডিফেন্স আমাদের কাজ করে জীবাণুর বিরুদ্ধে। তারপরে যেটা হচ্ছে সেকেন্ড লাইন, তারপরে হচ্ছে থার্ড লাইন। ফার্স্ট লাইনের মধ্যে যেগুলো হচ্ছে স্কিন, সাধারণত স্কিনের বাইরে লাইসোজাইম, এনজাইম আছে। স্কিনের থাকার জন্য আমাদের শরীরের বাইরেগত যত জীবাণু আমাদের শরীরে ফার্স্ট হচ্ছে স্কিনের মধ্যে ফার্স্ট আসবে।
আসার মধ্যে স্কিনের মধ্যে যে যেসব ঘাম, সোয়েট, লাইসোজাইম, এনজাইম আছে, ফার্স্ট তার জীবাণুগুলোকে মেরে দেয়। তারপরে যেটা আছে মিউকাস পর্দা, আমাদের লালাগ্রন্থি থেকে শুরু করে ভেতরে যত আমাদের মিউকাস পর্দা আছে নানা জায়গাতে, মিউকাস পর্দার ফার্স্ট লাইন নাসাল ক্যাভিটিতে, নাসাল ক্যাভিটির ভেতর ঢোকে, নাসাল ক্যাভিটি সেখানে ফার্স্ট লাইন ডিফেন্স করে। মিউকাস মেমব্রেন, যে সময় খাওয়ার মধ্যে প্রথমেই মিউকাস মেমব্রেন আছে। তারপর হচ্ছে HCl। HCl হচ্ছে আমাদের পাকস্থলীতে থাকে একটা গুরুত্বপূর্ণ হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা প্রথম এখানে যে একটা জীবাণুকে প্রথম ধ্বংস করতে পারে, যা কোনো জীবাণু সেল ওয়ালকে গলিয়ে দেয়। তারপর হচ্ছে লাইসোজাইম, চোখে আছে, চোখের অশ্রু জলে আছে লাইসোজাইম, চোখের জল, চোখের জল সেটা আছে। সিবাম আছে, সিরুমেন, সিরুমেন, সিরুমেন হচ্ছে কানের যে তরল আঠালো পদার্থ আছে সেটা সিরুমেন। কানের লতিতে থাকে, কানের ভেতরে থাকে যেটা হচ্ছে তরল পদার্থ, সেটা সিরুমেন। এইগুলো হচ্ছে আমাদের ফার্স্ট ডিফেন্স মেকানিজম, ফার্স্ট আমাদের জীবাণুর সঙ্গে লড়াই করে, এটাকে বলা হয় ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম। ঠিক আছে, এরপরে যেটা আছে সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন কি হয়? সেকেন্ড লাইনে যেটা আছে সাধারণত প্রতিরক্ষা বিশেষ ধরনের রক্তকণিকা, বিশেষ রক্তকণিকার মধ্যে কোনগুলো আসছে সেকেন্ড লাইনে? ডব্লিউবিসি কি? হোয়াইট ব্লাড কর্পাসেল, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার মধ্যে যেসব আছে মেনলি সেগুলো কিছু নিউট্রোফিল, ইওসিনোফিল, সিনোফিল, বেসোফিল। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের কাজ করে। যেগুলো হচ্ছে নিউট্রোফিল, যেটা হচ্ছে আমাদের সাধারণত ক্রোমোকাইনিন ক্ষরণ করে, খুব গুরুত্বপূর্ণ, জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। ইওসিনোফিল অ্যালার্জি জাতীয় কোনো পদার্থ, জীবাণু বাইরে থেকে অ্যালার্জিটিক পদার্থ, অ্যালার্জি কোনো যখনই কোনো ইনফ্ল্যামেটরি হয় তখনই অ্যালার্জি সৃষ্টি হয়, তখনই কিন্তু এরা জীবাণুর সঙ্গে লড়াই করে। বেসোফিল, এদের কাজ আছে, এরা হচ্ছে ফার্স্ট ডিফেন্স মেকানিজমের সঙ্গে যুক্ত হোয়াইট ব্লাড কর্পাসেল। এরপরে এছাড়াও আছে যেগুলো, সেগুলো হচ্ছে ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ, ম্যাক্রোফাজটা কি? ম্যাক্রোফাজ এক ধরনের সেল, অ্যামিবা আকৃতির দেখতে সেলগুলো, এবং এরা জীবাণুর কাছে চলে যায় এবং গিয়ে জীবাণুকে প্রথমেই তাকে ইনঅ্যাক্টিভ করে তাকে খেয়ে ফেলে, মানে হচ্ছে ভক্ষণ করে। ম্যাক্রোফাজের কাজ হচ্ছে ফার্স্ট তাকে জীবাণুর কাছে পৌঁছে যায় এবং সেটাকে মেরে দেওয়ার চেষ্টা করে, ফার্স্ট হচ্ছে ম্যাক্রোফাজ এর কাজ আছে। এটা হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজমের কাজ। ফার্স্ট লাইনের পর এরা হচ্ছে শরীরে ঢুকে গেছে জীবাণু, তারপরে এরা লড়াই করছে ব্লাডের রক্তকণিকা। তারপরে যেটা আছে ইন্টারফেরন। ইন্টারফেরন, ইন্টারফেরন কি? ইন্টারফেরন হচ্ছে এক ধরনের প্রোটিন, সেটা হচ্ছে অনেকগুলো ভাগে ভাগ করা ইন্টারফেরনকে, আলফা, বিটা, গামা। এটা হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে টাইপ 2, এটা হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে টাইপ 2। আলফা ইন্টারফেরন, বিটা ইন্টারফেরন, গামা ইন্টারফেরন, এরা হচ্ছে যে কোনো জায়গায় ফার্স্ট যখন কোনো জীবাণু শরীরের মধ্যে ঢোকে, সেই ভাইরাস ব্যাকটেরিয়াটা ফার্স্ট তাকে মারার জন্য ফার্স্ট আলফা, বিটা, গামা এই ধরনের ইন্টারফেরন ক্ষরণ হয়, এবং সেটা কন্ডিশন অনুযায়ী কী ধরনের কোনটা ঢুকছে, কী ধরনের মেকানিজমের কাজ হবে সেটা আছে। সাধারণত ফাইব্রোব্লাস্ট এ থেকে পরিচিত অ্যান্টি অ্যাক্টিভ টি সেলকে অ্যাক্টিভ করে। পরে আসছি টি সেল কি, টি সেল আর এক ধরনের সেল যেটা টি সেলকে ফার্স্ট অ্যাক্টিভ করতে, আলফা ইন্টারফেরন যা হচ্ছে আমার শরীরের ইমিউনিটি পাওয়ার, কোনো জায়গায় প্রদাহ হচ্ছে, ইনফ্লেমেটরি হচ্ছে, জ্বালা করছে, সেই জায়গায় টি সেলকে অ্যাক্টিভ করতে সাহায্য করে ইন্টারফেরন আলফা। ঠিক আছে, এছাড়াও আছে বিটা।
বিটা ইন্টারফেরন। বিটা ইন্টারফেরন হচ্ছে সাধারণত কোনো জায়গায় ভাইরাস ধরুন অ্যাটাক করেছে, সেই ভাইরাস যেখানে সেল আছে তার পাশের সেলগুলোকে অ্যাক্টিভেট করে দেয় এবং তারখান থেকে এক ধরনের প্রোটিন বের হয়, সেটা হচ্ছে ইন্টারফেরন। ইন্টারফেরন বিটা জাতীয় ইন্টারফেরন, যে পার্শ্ববর্তী সেলগুলোকে নিজে মেরে দেয় এবং পার্শ্ববর্তী সেই জীবাণুগুলোকে ধ্বংস করে দেয় এই ইন্টারফেরন ক্ষরণের মাধ্যমে। এটা একটা রয়েছে, এটা হচ্ছে ভাইরাস, এগুলোকে এটা প্রোটিন, ইন্টারফেরন এক ধরনের প্রোটিন সোজা কথা, যেটা কিন্তু ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, ভাইরাস ব্যাকটেরিয়া। ভাইরাসই মেনলি ইন্টারফেরন বিটার ক্ষেত্রে পার্শ্ববর্তী সেলগুলোকে অ্যাক্টিভ করে মেরে ফেলে জীবাণুকে, এই এনজাইমটা ক্ষরণ করে সিগন্যাল পাঠায় মানে পার্শ্ববর্তী সেলগুলোতে, এবং এই কেমিক্যাল ক্ষরণের মাধ্যমে, কেমিক্যাল মানে এখানে প্রোটিন ইন্টারফেরন। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে এই সেকেন্ড লাইন যেটা আছে ইন্টারফেরন, এটা হচ্ছে সাধারণত টি সেল হেল্পারকে হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। অ্যাক্টিভেট করলে হেল্পার টি সেল কী করবে, এরা সাধারণত ন্যাচারাল কিলার যেসব সেলকে অ্যাক্টিভেট করে দেয়, এরা এসে সেই জায়গাতে এসে ডাইরেক্ট মেরে দেবে জীবাণুকে। ন্যাচারাল কিলার মানে হচ্ছে মেরে দেয়া, ন্যাচারাল কিলার এই জায়গায় এসে জীবাণুকে আইডেন্টিফাই করে মেরে দেবে। হ্যাঁ, এই ন্যাচারাল কিলার সেল বা ম্যাক্রোফাজকেও এরা অ্যাক্টিভেট করতে সাহায্য করে ইন্টারফেরন। এই হচ্ছে ইন্টারফেরনের কাজ। ইন্টারফেরন কাজ করার পর তারপরে যেটা হয় সেটা হচ্ছে এইগুলো হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজম। এরপর হচ্ছে কমপ্লিমেন্টারি সিস্টেম। কমপ্লিমেন্টারি সিস্টেম কি, যখন সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজম, এটা এখন যেটা চলছে সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজম, ফার্স্ট লাইন তারপরে সেকেন্ড লাইন। কমপ্লিমেন্টারি সিস্টেমের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে, এটি একটা পদ্ধতি যার মাধ্যমে ইনেট এবং অ্যাকোর্ড দু ধরনের ইমিউনো সিস্টেমকে জাগ্রত করে, স্টিমুলেট মানে উত্তেজিত করে, মানে জাগ্রত করে। তারপর সেই পদ্ধতি এখানে সাধারণত কমপ্লিমেন্টারি সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ প্রোটিনের নাম হচ্ছে C3 একটা প্রোটিন, যা কিনা অ্যাক্টিভ হয়ে গিয়ে প্রচুর সংখ্যক প্রোটিন আছে C3-র আন্ডারে, যে প্রোটিনগুলো সি প্রোটিন, সেগুলো হচ্ছে সাধারণত এগুলো ক্যাসকেড পদ্ধতি। ক্যাসকেড মানে হচ্ছে ঝর্ণার মতো, একটা যে নিজে ডিগ্রেড করে পরবর্তী প্রোটিনকে অ্যাক্টিভ করে দেয়, পরবর্তীকে অ্যাক্টিভ করে দেয়, নিজে ডিগ্রেড হয়ে যায়। এইভাবে একটা ক্যাসকেড ঝর্ণা পদ্ধতিতে এরা কিন্তু কাজটা করে। কি কাজটা করে কি হবে, যে কাজটা করে পুরো হোল ইমিউনো সিস্টেমটাকে অ্যাক্টিভ করে দেয়, যাতে জীবাণু ঢুকেছে শরীরকে বাঁচাও, শরীরে বাইরে থেকে শত্রু অ্যাটাক করেছে তাকে ধ্বংস করতে হবে, এটাই হচ্ছে এর কাজ। এবং ব্লাডের মধ্যে প্রবাহিত হতে থাকে, এইটা প্রবাহিত হয়ে পুরো ইমিউনো সিস্টেমটাকে জাগ্রত করা। এই পদ্ধতি হচ্ছে কমপ্লিমেন্টারি সিস্টেম, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। তারপরে যেটা আছে, এটার পরে যেটা হচ্ছে থার্ড লাইন ডিফেন্স মেকানিজম। থার্ড লাইন ডিফেন্স মেকানিজমে যেটা আছে সেটা হচ্ছে খুব স্পেসিফিক। ইট ইজ স্পেসিফিক কেন স্পেসিফিক? কারণ এই জন্যই, এই প্রকার ইমিউনিটি জন্মগত নয়, ইট ইজ নট ইনবর্ন, ইট ইজ অ্যাকোয়ার্ড মিনস গড়ে উঠেছে, নতুন করে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ও ধ্বংস করতে সাহায্য করে। এটা হচ্ছে থার্ড লাইন। এর জন্য যাই এক ধরনের লিম্ফোসাইট সেল কি? লিম্ফোসাইট একটা WBC, এক প্রকার WBC, যা কিন্তু জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে, যা আমাদের শরীরের অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং কমপ্লেক্স। থার্ড লাইন ডিফেন্স মেকানিজম যখন আসবে তখন জীবাণুর বিরুদ্ধে একদম শেষ তার বাহিনী
তো শেষ কাজটা করতে থাকে। এর জন্য এই লিম্ফোসাইট সেল, এই লিম্ফোসাইটকে আমরা দুটি ভাগে ভাগ করি। দুটো ধরনের সেল আছে, দুটি সেল হচ্ছে টি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, সেটা সংক্ষেপে বলা হয় টি সেল, বি সেল। তাহলে লিম্ফোসাইট দু ধরনের সেল আছে, এই বি সেল, টি সেল। এবার এই লিম্ফোসাইট সেলগুলো সব অ্যাক্টিভেটেড হতে থাকবে আস্তে আস্তে। দু ধরনের সেল, টি সেল, বি সেল। সেটা কি হবে? ফার্স্ট, টি সেল আবার অনেকগুলো ভাগ আছে। টি সেলের মধ্যে ভাগ আছে হেল্পার টি সেল, তারপরে আছে যেটা সাপ্রেসর, সাপ্রেসর টি সেল, আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল। এই টি সেলগুলো খুব গুরুত্বপূর্ণ। এই টি সেলগুলো শরীরের ডিফেন্স মেকানিজমে সাহায্য করে। তাহলে টি সেল হচ্ছে তিন প্রকার। হেল্পার টি সেল মেন যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে হেল্পার টি সেল, সাপ্রেসর টি সেল, সাইটোটক্সিক টি সেল। আর বি সেল দুটো আছে, দু রকমের। সেটা হচ্ছে একটা হচ্ছে প্লাজমা, বি সেলকে মানে দুটো প্লাজমা সেল, বি সেলটা ট্রান্সফার করে প্লাজমা সেলে মাঝে মাঝে। আর মেমোরি সেল, বি মেমোরি সেল, টি মেমোরিও আছে। টি মেমোরি অনস্থায়ী, এটা বেশি এর অ্যাক্টিভেটের স্থায়িত্ব কম, কিন্তু বি সেলের মেমোরির স্থায়িত্ব বেশি। এর মেন ডিফেন্স মেকানিজমের কাছে টি সেল পরবর্তী স্টেজে অ্যাক্টিভেট করতে বি সেলকে অনেক সময় টি সেল মেমোরি সেলের মনের কাজ করে। মেমোরি হচ্ছে মনে রাখে, মানে সেটা পরে আসছে কি ব্যাপারটা, সেটা হচ্ছে। এবার হচ্ছে হেল্পার টি সেলের কাজ কি? হেল্পার সিট হচ্ছে হেল্প করে কাকে? বি সেলকে স্টিমুলেট করতে। এই বি সেলকে স্টিমুলেট করতে সাহায্য করে টি সেল। হেল্প করে, সাহায্য করে কাকে? সাহায্য করে বি সেলকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। টি সেল এটা আলাদা সেল, যা কিনা টি লিম্ফোসাইট সেল, কিন্তু এর একটা ভাগ হচ্ছে হেল্পার টি সেল, যা কিনা বি সেলকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। জীবাণু ঢুকেছে, সঙ্গে সঙ্গে তাকে খবর পাঠিয়ে এবং তাকে বি সেলকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে হেল্পার টি সেল, হেল্প করছে। আর একটা হচ্ছে সাপ্রেসর টি সেল। এই সাপ্রেসর টি সেল হচ্ছে সবসময় সাপ্রেস মানে কি? তাকে চেপে ধরে, মানে তাকে বাধা দেয়। কাকে বাধা দিচ্ছে? এই যে সাইটোটক্সিক টি সেল এবং হেল্পার টি সেল কতটা তৈরি হবে, কখন বন্ধ হবে, কখন স্টার্ট হবে, কতটা পরিমাণ টি সেল তৈরি, বি সেল তৈরি হবে বা টি সেল তৈরি হবে, সেটা কিন্তু কন্ট্রোল করে, কন্ট্রোলার, সাপ্রেসর টি সেলের কাজ। ঠিক আছে। আর একটা সাইটোটক্সিক সেল হচ্ছে যেটা জীবাণুকে ফার্স্ট তাকে আইডেন্টিফাই এবং তাকে মেরে ফেলে, তাকে সাইটোটক্সটা নিষ্ক্রিয় করে দেয়, জীবাণুকে করে তাকে ভক্ষণ করে। সাইটোটক্সিক সেল সাইটোকাইন ক্ষরণ করে, লিম্ফোকাইন ক্ষরণ করে তাকে মেরে দেয়। এই হচ্ছে এর কাজ। আর এরপরে বি সেল হচ্ছে একটা সেল। টি সেল কি করবে? বি সেলকে অ্যাক্টিভেট করবে। এই বি সেল অ্যাক্টিভেট হওয়ারই বি সেল দুটো ভাগ, একটা প্লাজমা সেলে পরিণত হবে। কিছু কিছু সেল যখন প্লাজমা সেলে পরিণত হবে, এই প্লাজমা সেলটাই অ্যান্টিবডি তৈরি করবে, যা শরীরে কিন্তু ফার্স্ট জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কাজ করে। জীবাণু ঢুকেছে মানে সেটা হচ্ছে অ্যান্টিজেন, তারা ক্ষরণ করবে। এই অ্যান্টিজেন তাদের শরীরে জীবাণুর শরীরে যে অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াই করবে। অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিভাবে? এই বি সেলের পরিবর্তে প্লাজমা সেল তৈরি হচ্ছে, প্লাজমা সেলটা অ্যান্টিবডি প্রদান করতে সাহায্য করবে। আর বি সেলের আর একটা ভাব আছে বি মেমোরি সেল, আর একটা সেল তৈরি হবে বি মেমোরি সেল। মেমোরি সেল কেন তৈরি হবে? মেমোরি সেল সেই জীবাণুটা ঢোকার পর ফার্স্ট যখন অ্যাটাক করবে, সে কতটা বি সেল হবে তাকে নিষ্ক্রিয় করে মেরে দিতে, ধ্বংস করতে, অ্যান্টিবডি উৎপন্ন করে ধ্বংস করতে সাহায্য করবে।
যদি না সে ধ্বংস হয় আবার জীবাণু তার সঙ্গে এলো, আরও জীবাণু যখন যখন শরীরে কোনো অ্যান্টিটক্সিক অ্যান্টিজেন আসবে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য মেমোরি মনে রাখবে থাকে যে হ্যাঁ এই শত্রু এসেছিলো, একে আবার উৎপাদন, আবার বি সেলের পরিমাণ বাড়িয়ে দেবে, প্লাজমা সেলের পরিমাণ বাড়িয়ে দিয়ে আবার তাকে ধ্বংস করবে। মানে মেমোরি মনে রাখার জন্য যে এই অ্যান্টিবডি আমার শরীরে ঢুকেছে, এই অ্যান্টিজেন আমার শরীরে ঢুকেছে, তাকে মারার জন্য বি মেমোরি সেল মনে হয়, বি মেমোরি সেল করে বি প্লাজমা সেলে পরিণত করবে, ধ্বংস করে দেবে। এই হচ্ছে এর কাজ। এরপরে যেটা আমাদের জানতে হবে, এই বি সেল বা টি সেল, এই বি সেল ও টি সেল এইগুলো কোথায় তৈরি হয় এটা জানতে হবে। উৎপত্তি কোথায়? বি সেল সাধারণত আমাদের দুটো অর্গান আছে, একটা হচ্ছে স্প্লিন, এই থাইমাস বলে একটা লিম্ফয়েড অর্গান, এটা হচ্ছে লিম্ফয়েড অর্গান, এটা হচ্ছে থাইমাস। আর একটা অর্গান আছে শরীরে গুরুত্বপূর্ণ, লিম্ফয়েড অর্গান আরও আছে, প্রাইমারি সেকেন্ডারি। লিম্ফয়েড অর্গানগুলো কোনগুলো? যেগুলো হচ্ছে থাইমাস আছে, স্প্লিন হচ্ছে সবচেয়ে বড় সেকেন্ডারি অর্গান, স্প্লিন, টনসিল, হ্যাঁ, এইগুলো হচ্ছে লিম্ফয়েড অর্গান। যে অর্গানগুলোই সাধারণত আমাদের এই যে লিম্ফোসাইটগুলো এখানে কিন্তু বড় হয়, এখানে ম্যাচিউর লাভ করে এই লিম্ফয়েড, এখানে উৎপত্তি এবং এখানে বড় হওয়া এইগুলো সাধারণত কন্ট্রোল করে এরা। আর একটা হচ্ছে অস্থিমজ্জা, বোন ম্যারো কি? অস্থিমজ্জা, আমাদের হাড়ের ভেতর, এই হাড়ের ভেতর যে অংশটা থাকে সেটা বলা হয় অস্থিমজ্জা। এই অস্থিমজ্জার ভেতর এই অস্থিমজ্জায় সাধারণত এইগুলো তৈরি হয়। কি সেল? সাধারণত বি সেল তৈরি হয় অস্থিমজ্জায়, আর টি সেল তৈরি হয়, এটা হচ্ছে টি সেল হবে, এটা হচ্ছে বি সেল হবে। টি সেল তৈরি হয় কোথায়? এই থাইমাসে। তৈরি হয় বোন ম্যারোতে তৈরি হয়ে থাইমাস গ্রন্থিতে এসে পরিণতি লাভ করে। তাহলে এখান থেকে যে এইগুলো আসবে সেগুলো হচ্ছে টি সেল, টি লিম্ফোসাইট সেল। আর এখান থেকে যে সেলটা আসবে সেটা হচ্ছে বি সেল। বি সেল ডাইরেক্ট কোথায় তৈরি হচ্ছে? বোন ম্যারোতে তৈরি হচ্ছে, বোন ম্যারো স্টেম সেলে তৈরি হয়ে বি সেল আসছে, বি সেল। আর টি সেলটা কোথাও বোন ম্যারোতে তৈরি হয়ে থাইমাসে আসে, তারপরে এসে ম্যাচুরিটি লাভ করে, তারপরে আমাদের সার্কুলেশন ব্লাডের মাধ্যমে সার্কুলেট হয়। ব্লাডে সার্কুলেট হওয়ার পর টি সেল কী করে? আমাদের ব্লাডের জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। অ্যান্টিজেন, এটা যে বাইরে থেকে জীবাণু এসছে তার বাইরের করে অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়াই করে। এই হচ্ছে যদি টি সেল হয়, টি সেল এই জীবাণু যদি হয় তার সঙ্গে আবদ্ধ হয়। এর বাইরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের রিসেপ্টর, আর এখানে হচ্ছে অ্যান্টিজেন। এটা জীবাণুর বাইরে কি থাকে? অ্যান্টিজেনগুলো থাকে, অ্যান্টিজেনের সঙ্গে সংবদ্ধ হয়, যোগ সুস্থ স্থাপন করে, তার মধ্যে কানেক্ট হয়। কার মানে? অ্যান্টিবডির সাথে। যেখানে বিভিন্ন রিসেপ্টর আছে, রিসেপ্টরের সাথে কানেক্ট হয়, এই রিসেপ্টরের সাথে কানেক্ট হয়ে এই কমপ্লেক্সটা তৈরি করে, তারপরে তাকে মারতে সাহায্য করে। আর এখানে বি সেলের কাজ হচ্ছে সাধারণত ম্যাচুরিটি লাভ করার পর প্লাজমা সেলে পরিণত হয়।
প্লাজমা সেল, এই প্লাজমা সেলটাই অ্যান্টিবডি তৈরি করে, যা কিনা এই তার জীবাণু শরীরে অ্যান্টিজেনের সঙ্গে লেগে গিয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন তৈরি করে। অ্যান্টিবডি, তাহলে অ্যান্টিজেন প্লাস অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে, রিয়াকশান হয়। তাহলে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, উৎপত্তি দুজনেরই উৎপত্তি হচ্ছে অস্থিমজ্জায়, অস্থিমজ্জায় উৎপত্তি লাভ করার পর টি সেল ম্যাচুরিটি লাভ করে থাইমাস গ্রন্থিতে, থাইমাস গ্রন্থিতে ম্যাচুরিটি লাভ করার পর সে ব্লাড স্ট্রিমে আসে, ব্লাড স্ট্রিমে আসার পর সে টি সেলগুলো কি হয়, অ্যাক্টিভেট হয়ে জীবাণুর সঙ্গে ধ্বংস করে। জীবাণুর গায়ে যে অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেনের সঙ্গে বিশেষ প্রকার রিসেপ্টর আছে, নিউট্রোহিস্টোকমপ্লেক্স কমপ্লেক্স এবং এনজাইম আছে, এর সঙ্গে বিভিন্ন এর সাথে এরা কানেক্ট হয়, পরস্পর গায়ে লেগে যায় এবং সেটাকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে এবং ধ্বংস করে। আর বি সেল কী করে, বি সেল হচ্ছে নর্মালি অস্থিমজ্জায় তৈরি হয়, অস্থিমজ্জায় তৈরি হয়ে প্লাজমা সেল, প্লাজমা সেল গঠন করে। কন্ডিশন যখন বলবে তৈরি হওয়ার প্রয়োজন হবে তখন তৈরি হয়ে অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হয়ে জীবাণুর সঙ্গে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হবে, গিয়ে জীবাণুকে ধ্বংস করে। এই হচ্ছে তোমার হচ্ছে তাদের উৎপত্তি, টি সেল এবং বি সেলের উৎপত্তি। টি সেল বি সেলের উৎপত্তি হয়ে গেল। এবার যেটা আমাদের জানতে হবে, বি সেল কীভাবে কাজ করে, ডিফেন্স মেকানিজমে বি সেল কী কাজ করে। বি সেল যে কাজটা করে সেটা হচ্ছে, এটা লার্জ ফুড বি লিম্ফোসাইট সেল, প্রচুর পরিমাণে বি সেল আমাদের শরীরে তৈরি হলো জীবাণু আসার পর। B1, B2, B3, B4, B5, B6 বিভিন্ন প্রকার বি সেল আছে। কিন্তু পার্টিকুলার যে অ্যান্টিজেনটা শরীরে ঢুকবে, শরীরে যে অ্যান্টিজেনটা আসবে, এটা হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেন আসার পরেই কিন্তু বি সেল, কোন একটা বি সেল সে অ্যাক্টিভেট হয়ে গিয়ে প্রথমে অ্যান্টিজেন বাইন্ডস টু বি সেল অ্যান্ড ডিভাইড, তারপরে সে ধরো B2 এর সঙ্গে যুক্ত হলো, B2 অ্যান্টিবডির সঙ্গে, B2 যেমনি এর সঙ্গে যুক্ত হলো, ফার্স্ট যেটা হবে এটা হচ্ছে প্রাইমারি ইমিউনো রেসপন্স, প্রাইমারি ইমিউনি রেসপন্স, প্রাইমারি ইমিউনি রেসপন্স শুরু হবে। জীবাণু ঢোকার সাথে সাথে বি অ্যাক্টিভেট হয়ে গিয়ে যে রেসপন্সটা দেবে সেটা হচ্ছে প্রাইমারি ইমিউনো রেসপন্স। এই প্রাইমারি ইমিউনো রেসপন্স আসা মাত্রই বি সেল খবর পেয়ে যাবে, বি সেল জানতে পেরে যাবে জীবাণু ঢুকেছে এবং বি সেল সঙ্গে সঙ্গে ডিভিশন শুরু করবে। বি সেল প্রচুর পরিমাণে B2 উৎপন্ন হবে। B2 মানে এক প্রকার বি সেল। এখানে B1 B2 এটার প্রকারভেদ বোঝানোর জন্য আমি ব্যবহার করছি। এক ধরনের সেল তৈরি হচ্ছে, সেটা হচ্ছে B2 আমি এই হিসাবে লিখছি। এটা B2টা একদম কোনো পার্টিকুলার না, আমি একটা সাংকেতিক ব্যবহার করছি, এক ধরনেরই আমার বি সেল তৈরি হচ্ছে, প্রচুর সংখ্যক B2 সেল তৈরি হবে। B2 সেল তৈরি হচ্ছে। এই B2 সেল আসা মাত্রই কিছু কিছু বি সেল, ধরো কিছু 60-70% বি সেল তৈরি হয়ে গেল, কি প্লাজমা সেল, প্লাজমা সেল তৈরি হয়ে গেল। এটা হচ্ছে প্লাজমা সেল। প্লাজমা সেল কি করবে, তারা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে। এরকম দেখতে এরকম ওয়াই আকৃতির প্রোটিন স্ট্রাকচার, পরে আমি অ্যান্টিবডি নিয়ে বলছি। এই হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে। আবার কিছু সেল যেটা তৈরি করবে, এই দুটো কিছু সেল তৈরি করবে, সেটা হচ্ছে এরা কি মেমোরি সেল, মেমোরি সেলে পরিণত হবে। এরা হচ্ছে মেমোরি সেল। কি হবে, মনে রাখবে, মনে রাখবে, রিমেম্বার, স্মৃতি, মেমোরি, যে এই জীবাণুটা এ অ্যাটাক করেছিল কি B2 টাইপ সেল থেকে অ্যাটাক করেছে, অর্থাৎ B2 টাইপ সেলই আমার এই জীবাণুর সঙ্গে লড়াই করার জন্য প্রয়োজন।
বাঘগুলো কি করবে, প্রচুর পরিমাণে অ্যান্টিবডি সৃষ্টির জন্য স্টিমুলেট হবে। যেখানে এই অ্যান্টিবডি স্টিমুলেট হবে, এইটা হচ্ছে সেকেন্ডারি ইমিউনি রেসপন্স। তাহলে প্রথমে যেটা আমি দেখেছিলাম এটা হচ্ছে প্রাইমারি ইমিউনো রেসপন্স, এখন যেটা হবে সেকেন্ডারি ইমিউনো রেসপন্স। সেকেন্ডারি ইমিউনো রেসপন্স প্রচুর পরিমাণে আমার অ্যান্টিবডি তৈরির প্রয়োজন পড়ে গেছে। তখন কি হবে, এই যে মেমোরি সেল ছিল, এই মেমোরি সেলগুলো কি হবে, মেমোরি সেলগুলো প্রচুর পরিমাণে B2 তৈরিতে সাহায্য করবে সেম অ্যান্টিজেনের সঙ্গে লড়াই করার জন্য। সেম অ্যান্টিজেনের বিপক্ষে লড়াই করার জন্য মেমোরি সেল খুব অ্যাক্টিভ হয়ে যাবে, এবং সে জীবাণু ঢুকলো অ্যান্টিজেন, সেই একই পদ্ধতিতে সে আবার অনেক B2 তৈরি করবে। প্রচুর পরিমাণে B2 সেল তৈরি করবে, যেটা কিনা প্লাজমা সেলে পরিণত করবে। প্রচুর প্লাজমা সেল তৈরি করে অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে আমার মেন লক্ষ্য যেটা অ্যান্টিবডি তৈরি করা, এরা তৈরি করছে। আর কি হবে, ঠিক একই কেস, কিছু সেল B2 মেমোরি সেল, এগুলো হচ্ছে মেমোরি সেল তৈরি করবে। তাহলে চক্র তৈরি হলো। ফার্স্ট প্রাইমারি লেভেল, সেটা হচ্ছে সেকেন্ড রেসপন্স। মেন কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি এবং মেমোরি সেল তৈরি করা, যাতে পুরো মেকানিজমটা